প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। কোভিড-19 এই সময়টায় আশা করছি তোমরা যে যেখানে আছো সেখানেই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখছো। তোমাদের শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, প্রভাষক ব্যবস্থাপনা। তোমাদের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা জানো আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয় পড়াই। আজ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী নিয়ে তোমাদের আলোচনা করব। আশা করছি তোমরা যথেষ্ট উপকৃত হবে। আজকের আলোচনার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর হচ্ছে বিপণন কার্যাবলীর ধারণা, দ্বিতীয় হচ্ছে বিপণন কার্যাবলী, এরপরে ক্রয়ের ধারণা, ক্রয়ের শ্রেণী বিভাগ, ক্রয়ের গুরুত্ব, পণ্য ক্রয় পদ্ধতি এবং ক্রয় সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা বিপণন কার্যাবলী কি। বিপণন কার্যাবলী হচ্ছে প্রকৃত উৎপাদনকারী এবং চূড়ান্ত ভোক্তার সাথে যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে কর্ম বা ক্রিয়া বা সেবা। অর্থাৎ যারা প্রকৃত উৎপাদনকারী বা পণ্য উৎপাদন করেন তাদের সাথে যারা চূড়ান্ত ভোগ করেন, অর্থাৎ পণ্যদ্রব্যের বা সেবার উপযোগ নিঃশেষ করেন, তাদের মধ্যে যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে যেসব কাজ করা হয় সেগুলো সমন্বিতভাবে আমরা বলছি বিপণন কার্যাবলী। অর্থাৎ পণ্য বা সেবা বন্টন প্রক্রিয়ায় সম্পাদিত কাজ বা সেবাকে বিপণন কার্য বলে। অর্থাৎ পণ্য উৎপাদন থেকে শুরু করে একেবারে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছে দিয়ে যাবতীয় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আমরা বলি বিপণন কাজ বা বিপণন কার্যাবলী। এরপরে আমরা দেখব বিপণন কার্যাবলীগুলো কি কি আছে সেই বিপণন কার্যাবলী সম্পর্কে। অর্থাৎ বিপণন কার্যাবলী মূলত 3 ভাবে হয়ে থাকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদন পরবর্তী কার্যাবলী এবং বিক্রয় পরবর্তী কার্যাবলী। একটি আছে উৎপাদন পূর্ববর্তী কার্যাবলীগুলো কি কি দেখো। বিপণন পরিবেশ বিশ্লেষণ, বাজার তথ্য সংগ্রহ, পণ্য পরিকল্পনা ও উন্নয়ন, অর্থ সংস্থান, ক্রয়, গবেষণা কার্যাবলী। উৎপাদন পরবর্তী কার্যাবলী হচ্ছে প্রমিতকরণ বা মান নির্ধারণ, পর্যায়ীকরণ, শ্রেণীবদ্ধকরণ, গুদামজাতকরণ, মরকীকরণ, পরিবহন, মূল্য নির্ধারণ, বন্টন কার্যাবলী, বিজ্ঞাপন, বিক্রয়। এবং বিক্রয় পরবর্তী যে কার্যাবলী রয়েছে সেগুলো হচ্ছে বিক্রয়োত্তর সেবা প্রদান, ভোক্তার সন্তুষ্টি যাচাই, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিপণন কার্যাবলী, যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো। এবার একে একে আমরা এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলে কিভাবে এগুলো কাজ করে। 1 নম্বর দেখতে পাচ্ছ তোমরা যে বিপণন পরিবেশ বিশ্লেষণ, অর্থাৎ উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে উৎপাদন পূর্ব কার্যাবলী হচ্ছে যে আমি পণ্য উৎপাদন করব, মার্কেটে ছাড়বো, তার আগের যে কাজগুলো রয়েছে, যে আমি কি জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কোথা থেকে কাঁচামাল সংগ্রহ করব, ইত্যাদি ইত্যাদি কাজগুলো হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী। এর 1 নম্বর যেই বিষয়টা দেখো সেটা হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ। বিপণন পরিবেশ বিশ্লেষণে কি কি বিশ্লেষণ করতে হয়, যে পণ্য বা সেবা উৎপাদনের পূর্বে বিপণন পরিবেশের অন্তর্গত ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানগুলো বিশ্লেষণ করতে হয়। এরূপ বিশ্লেষণের মাধ্যমে বিপণনকারী পণ্য বা সেবার সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে সম্যক ধারণা দিতে পারে। অর্থাৎ এই যে আমার পণ্যটা রয়েছে সেটার ভবিষ্যৎ কি,
এই পণ্যটা আমার ভবিষ্যতে কতটুকু চলবে কি চলবে না, এইটা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে বাজার তথ্য সংগ্রহ। বাজার বলতে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সেটকে বোঝায়। বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতাদের সেটকে বুঝিয়ে থাকে, যেটা হলো বাজার। এক্ষেত্রে ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন ও অভাব সম্পর্কিত পছন্দ, রুচি, অভ্যাস, আচরণ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করতে হয়। এ ধরনের বাজার তথ্য বিপণীর জন্য পণ্য বা সেবা উৎপাদনকে সার্থক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর হচ্ছে পণ্য পরিকল্পনা ও উন্নয়ন। এই যে আমরা বাজার তথ্য যাচাই করলাম, পরিবেশ বিশ্লেষণ করলাম, এরপরে আসবে বাজার পণ্য পরিকল্পনা ও উন্নয়ন। বাজার তথ্য সংগ্রহের পর সবকিছু অনুকূলে থাকলে, যদি সবকিছু অনুকূলে থাকে, তাহলে পণ্য পরিকল্পনা ও পণ্য উন্নয়নের কাজ করা হবে। এক্ষেত্রে বিপণনকারী পণ্য পরিকল্পনা অংশ হিসেবে কি কি পণ্য উৎপাদন করবে, কাদের জন্য উৎপাদন করবে এবং কত পরিমাণ উৎপাদন করবে ইত্যাদি বিষয় নির্ধারণ করবেন। সেই সাথে বিপণনকারীকে ধারাবাহিকভাবে পণ্য উন্নয়নের কাজও সম্পাদন করতে হবে। এরপরে এই যে 3টি কাজ যখন হয়ে যাবে, তারপরে চতুর্থ কাজ হবে অর্থ সংস্থান করা। অর্থাৎ অর্থ ছাড়া কখনোই কোনো কিছু উৎপাদন করা যায় না বা প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না। যে কোনো কাজ বা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন। ব্যক্তি, পরিবার, সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় অর্থের প্রয়োজন আছে। তাই বিপণনকারীকে পণ্য উৎপাদন থেকে শুরু করে প্রতিষ্ঠানের সার্বিক বিপণন কার্য পরিচালনার জন্য নিজস্ব মূলধনের পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে ক্রয়। অর্থ আছে, এবার আমরা কি করব? ক্রয় করব। কি ক্রয় করব? কাঁচামাল ক্রয় করব। অর্থাৎ পণ্য উৎপাদন করতে গেলে আমরা কি ক্রয় করতে হবে? কাঁচামাল ও যন্ত্রপাতি সহ আনুষঙ্গিক যে বিভিন্ন উপকরণ রয়েছে সেগুলো ক্রয় করতে হবে এবং উৎপাদনের প্রয়োজনীয় উপকরণসমূহ ক্রয় ব্যতীত উৎপাদন কার্য পরিচালনা করা সম্ভবপর নয়। এরপরে 6 নম্বর হচ্ছে গবেষণা কার্যক্রম। আমরা যে গবেষণা করব সেটা কি দেখো, চূড়ান্তভাবে পণ্য উৎপাদনের পূর্বে বিপণনকারী পণ্যের ক্রেতা এবং পারিপার্শ্বিক বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা করতে হবে। এতে পণ্য উৎপাদন সার্থক হয় এবং প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। এই হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী। এবার আমরা দেখব উৎপাদন পরবর্তী কার্যাবলী। উৎপাদন হয়ে গেল, এখন কি করব? উৎপাদন হয়ে গেলে আমাদের কি করতে হবে? প্রমিতকরণ বা মান নির্ধারণ। ক্রেতা বা ভোক্তাদের পছন্দ অপছন্দ অনুযায়ী পণ্যমানের যে সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয় তাকে প্রমিতকরণ বা মান নির্ধারণ বলে। অর্থাৎ সাধারণত পণ্যের রং, গন্ধ, স্বাদ, ওজন, আকার, আকৃতি ইত্যাদির ভিত্তিতে পণ্যের মানের মৌলিক সীমা নির্ধারণ করা হয়ে থাকে। এরপর দেখো পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ। পণ্যের মান নির্ধারণ হয়ে গেল, পণ্য উৎপাদন হয়ে গেল, মান নির্ধারণের পরে এবার আমরা পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে হবে। এটা হচ্ছে পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ। যেমন এই ক্ষেত্রে তিনটা শ্রেণীতে বিভক্ত করতে হবে। কিছু জিনিস আছে বড়, মাঝারি এবং ছোট। যেমন ধরো যেমন বিভিন্ন ফল রয়েছে, ফলের ক্ষেত্রে মিষ্টতা, টক, নষ্ট, পরিপক্কতা। যেমন ভালো ফল যেগুলো ভালো মিষ্টি সেগুলো আলাদা রাখতে হবে, যেগুলো টক সেগুলো আলাদা, যেগুলো নষ্ট সেগুলো আলাদা, পরিপক্কতা পায়নি যেগুলো সেগুলো আলাদা। এবং ইলিশ মাছের ক্ষেত্রে পদ্মা নদীর ইলিশ, মেঘনা নদীর ইলিশ, সাগর ইলিশ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ভাগ করতে হবে। পর্যায়িতের ফলে পণ্যের রক্ষণাবেক্ষণ, পরিবহন, গুদামজাতকরণ এবং ক্রয় বিক্রয় কাজে অনেক সহজ হয়। এরপরে আছে গুদামজাতকরণ। পণ্য উৎপাদন করলাম, সাথে সাথে বিক্রি করা যাবে না। এই জন্য পণ্য বিক্রি করতে গেলে আমাদের প্রথমেই কী করতে হবে? গুদামজাতকরণ করতে হবে। উৎপাদন ও বিক্রয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সঠিক উপায়ে সংরক্ষণ করে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণের ফলে ভোক্তারা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্য সারা বছর ব্যাপী ভোগ করতে পারে। অর্থাৎ দেশে সব সময় সবকিছু উৎপাদন হয় না, একটা সিজনাল। যেমন আলু এক সময় উৎপাদন হয়, পেঁয়াজ উৎপাদন হয়, সেটা সারা বছর ভোগ করার জন্য সেটা সংরক্ষণ করে রাখা হয়, গুদামজাত করা হয়। আবার ধরো যে কোম্পানি যেই প্রোডাক্টটি উৎপাদন করুক সেটা সাথে সাথে সেই মার্কেটে বিক্রি করতে পারে না,
মার্কেটে বিক্রি করতে গেলে তাকে এটা এক জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে ভবিষ্যতে বিক্রয়ের জন্য। এরপরে 4 নম্বর হচ্ছে মরকীকরণ। মরকীকরণ হচ্ছে অর্থাৎ পণ্যের উপরের যে আবরণ সেটাকে বলা হয় মরকীকরণ। অর্থাৎ মরকীকরণ ছাড়া পণ্য দেখা গেছে নষ্ট হতে পারে, পচে যেতে পারে ইত্যাদি। পণ্যের গুণগত মান সংরক্ষণ, ক্ষয়ক্ষতি থেকে রক্ষা, সহজে বহনযোগ্য করে তোলা এবং পণ্যকে ক্রেতাদের নিকট আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে পণ্যকে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে বলা হয় মরকীকরণ। এক্ষেত্রে বিপণনকারী পণ্যের ধরন ও বৈশিষ্ট্য বিবেচনা নিয়ে সঠিক ও বিজ্ঞানসম্মতভাবে মরকীকরণের ব্যবস্থা করবে। যেমন ধরো চিপসের যদি প্যাকেট না থাকতো, শুধু চিপস বেশি দিন সংরক্ষণ করা যেত না। এরপরে চিপস, সাবান, পেস্ট ইত্যাদি যেই পণ্যদ্রব্য রয়েছে সেগুলো বেশি দিন ব্যবহার করা যেত না যদি এটা মোড়ক না থাকতো। এরপরে হচ্ছে পরিবহন। পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে পণ্য পরিবহন করা। যেমন বর্তমানে রাজশাহীর আম আমরা আমাদের এলাকাতে পাচ্ছি কারণ পরিবহনের মাধ্যমে। যদি পরিবহন না থাকতো তাহলে রাজশাহী গিয়ে রাজশাহীর আম খাওয়া আমাদের পক্ষে সম্ভবপর হতো না। পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা নেওয়া করা যায়, এতে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে পণ্যের মূল্য নির্ধারণ করা। কোনো পণ্য বা সেবা প্রাপ্তির বিনিময়ে ক্রেতা যে পরিমাণ অর্থ প্রদান করতে ইচ্ছুক সে পরিমাণ অর্থকে বলা হয় পণ্যের মূল্য বা মূল্য। এবং এই পরিমাণ অর্থ উৎপাদনকারীকে নির্ধারণ করতে হয় যে কতটুকু পরিমাণ পণ্যের মূল্য নির্ধারণ করলে ক্রেতা বা ভোক্তা পণ্যটি ক্রয় করবেন। এরপরে হচ্ছে বন্টন কার্যাবলী। বন্টন কার্যাবলী হচ্ছে উৎপাদনকারীর চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত মাঝে যে কাজগুলো করা হয় সেগুলো হলো বন্টন কার্যাবলী। এর মধ্যে আছে কি, পাইকার আছে, খুচরা ব্যবসায়ী আছে, প্রতিনিধি আছে, এজেন্ট আছে। এরা হচ্ছে মূলত বন্টন কার্যাবলীর অংশ। এরপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন বলতে পণ্য বা সেবা সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদক ও বিপণনকারী কর্তৃক গৃহীত একটি বিশেষ কৌশল। অর্থাৎ বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে পণ্যের প্রসার বৃদ্ধি করা হয়। পণ্য সম্পর্কে ক্রেতারা যাতে জ্ঞাত হয় সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়। ধারণা দিলে ক্রেতারা পণ্য সম্পর্কে ধারণা পায় এবং সেটা সঠিক পণ্য সঠিক জায়গা থেকে সে ক্রয় করতে পারে। এরপর হচ্ছে বিক্রয়। এই যে এতক্ষণ যে আলোচনা হলো, তারপরে আমরা পরবর্তী কার্যাবলীর শেষ ধাপ সেটা হলো বিক্রয়। বিক্রয় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিক্রেতার নিকট থেকে ক্রেতা পণ্য ক্রয় করে থাকে, অর্থাৎ বিক্রেতার কাছ থেকে ক্রেতার মালিকানা হস্তান্তর হয়ে থাকে। বিক্রয়টি খুবই চ্যালেঞ্জিং, কারণ গুণগত মান ঠিক না থাকলে ক্রেতা পণ্যদ্রব্য ক্রয় করবে না। এই জন্য বাজার সৃষ্টি করতে হবে এবং ক্রেতা অনুসন্ধানের মাধ্যমে প্রতিষ্ঠান পণ্যের বিক্রয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করতে হবে। এরপর আছে বিক্রয় পরবর্তী কার্যাবলী। এখানে দেখো বিক্রয়োত্তর সেবা প্রদান, অর্থাৎ পণ্যের বিক্রয়োত্তর সেবার মধ্যে রয়েছে, অর্থাৎ পণ্য বিক্রয় করার পরে যে সেবাগুলো প্রদান করা হয় সেটা। আমরা এখন ফ্রিজ ক্রয় করি, ফ্রিজটি যদি সাথে সাথেই দেখা যাচ্ছে কোনো পার্টস নষ্ট হয়ে যায়, তখন কি করবে, কোম্পানি সেটা রিপেয়ার করে দেবে অথবা রিপ্লেস করে দেবে। এই যে এগুলো হচ্ছে বিক্রয়োত্তর সেবা। এই বিক্রয়োত্তর সেবার মধ্যে রয়েছে ওয়ারেন্টি, গ্যারান্টি, মেরামত, হোম ডেলিভারি, প্রতিস্থাপন ইত্যাদি। এরপরে দেখো ভোক্তার সন্তুষ্টির যাচাই। পণ্য ব্যবহার এবং সেবা গ্রহণের পর ভোক্তা কতটুকু সন্তুষ্ট হলো এবং অথবা কতটুকু অসন্তুষ্ট হলো তা যাচাই করতে হয়, যা বিপণনকারীর কাছে বিক্রয় পরবর্তী অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ ভোক্তা সন্তুষ্ট কি অসন্তুষ্ট এটা যাচাই করা হোক বিপণনকারী প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। এরপরে আছে সংশোধনমূলক ব্যবস্থা করা। এই যে ভোক্তা সন্তুষ্টি হলো না অসন্তুষ্ট হলো এর উপর ভিত্তি করে বিপণনকারী প্রতিষ্ঠান কি করবে, পণ্য বা সেবার মান, মূল্য, বণ্টন, প্রসার ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ করবে এবং প্রয়োজনীয় কার্য সম্পাদন করবে। এটি বিপণনকারী বিক্রয় পরবর্তী সর্বশেষ কাজ।
অর্থাৎ এই যে যে পুরো চিত্রটি রয়েছে, এই চিত্রটি হচ্ছে বিপণন কার্যাবলীর অংশ। অর্থাৎ এখানে 3টি ধাপে বিপণন কার্যাবলী সংগঠিত হয়ে থাকে। একটি হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, একটি উৎপাদন পরবর্তী কার্যাবলী, একটি বিক্রয় পরবর্তী কার্যাবলী। তো এর মাধ্যমেই পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তার কিছু কাছে যায় এবং ভোক্তা ভোগ করতে পারে। এরপরে আমরা এখন দেখব ক্রয়ের ধারণা। ক্রয় শব্দটা যে রয়েছে, ক্রয় করি আমরা, এই ক্রয়টা আসলে কি? দেখো, ক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে কোনো কিছুর মালিকানা গ্রহণ করাকে ক্রয় বলে। অর্থাৎ যদি কেউ কাউকে অর্থের বিনিময় ছাড়া কিছু দেয়, সেটা হচ্ছে উপহার। কিন্তু অর্থের বিনিময়ে কোনো কিছুর যদি মালিকানা গ্রহণ করা হয়, সেটাকে বলবো ক্রয়। আমরা বাজার থেকে যদি একটি মোবাইল ক্রয় করি টাকা দিয়ে বা অর্থ দিয়ে, সেটা হবে ক্রয়। আর একটু সহজভাবে যদি বলি, প্রয়োজন পূরণের উদ্দেশ্যে অর্থের বিনিময়ে পণ্য বা সেবা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। প্রয়োজন পূরণের উদ্দেশ্যে অর্থের বিনিময়ে পণ্য বা সেবা গ্রহণের প্রক্রিয়া, অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজন অনুযায়ী আমার প্রয়োজন পূরণের জন্য যেটা অর্থের বিনিময় ক্রয় করবো, সেটা হচ্ছে ক্রয়। এরপরে ক্রয়ের শ্রেণীবিভাগ। ক্রয় কত রকম রয়েছে তাই উৎপাদনকারী কর্তৃক ক্রয়, মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়, ভোক্তা কর্তৃক ক্রয়। এতক্ষণ আলোচনার মাধ্যমে তোমরা স্পষ্টতই বুঝে গেছো আছে উৎপাদনকারী কি ক্রয় করে, মধ্যস্থ ব্যবসায়ী কি ক্রয় করে, ভোক্তা কি ক্রয় করে। উৎপাদনকারী কর্তৃক ক্রয় বলতে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কাঁচামাল হতে পণ্যদ্রব্য উৎপাদন করে, তাদেরকে উৎপাদনকারী বলা হয়। অর্থাৎ এই উৎপাদনকারী কর্তৃক ক্রয় করা হয় কাঁচামাল, যার মাধ্যমে সে পুনরায় প্রক্রিয়াকরণ করে আরেকটি পণ্য উৎপাদন করে, সেটা বাজারে সে বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করে। সে কিন্তু ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করে না উৎপাদনকারী। এরপর আছে মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে যারা থাকেন। যেমন একটু আগে আলোচনা হলো যে এজেন্ট, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এরা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। এরাও পুনরায় বিক্রি করার জন্য ক্রয় করে থাকে। অর্থাৎ মুনাফার উদ্দেশ্যে এরা উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে এবং ভোক্তার কাছে বিক্রয় করে। এদের মাধ্যমে পণ্যের এক স্থান থেকে আরেক স্থানে যায়। যেমন উৎপাদনকারী কাছ থেকে ক্রয় করে সে খুচরা বাজারে কিংবা পাইকারি ভাবে সে বিক্রয় করে থাকে। এরপর ভোক্তা কর্তৃক ক্রয়। ভোক্তা হচ্ছে যে সকল বা ব্যক্তি প্রতিষ্ঠান চূড়ান্ত ভোগ করে, তিনি হচ্ছেন ভোক্তা। সে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের ভোক্তা বলা হয়। এ ধরনের ক্রয় অব্যবসায়িক উদ্দেশ্যে। এখানে কোনো ব্যবসা নাই, এখানে শুধু উপযোগ নিঃশেষ করা হয়। আর বাকি দুই স্তরে হচ্ছে মুনাফা অর্জন হয়। এখানে যে ক্রয় করে সে মুনাফা অর্জনের জন্য করে, এখানে যে ক্রয় করে সে মুনাফা অর্জন করে। কিন্তু এখানে যে ক্রয় করে সে ভোগের উদ্দেশ্যে করে, উপযোগ নিঃশেষ করে। এই 3 শ্রেণী ভোক্তা, কিন্তু এই ভোক্তা কর্তৃক ক্রয় চূড়ান্ত ভোক্তা যে ভোগ করেন তিনি ক্রেতা, তিনিও ক্রেতা, সবাই ক্রেতা, কিন্তু ভোক্তা মাত্র এই ভোক্তা। এই হলো ক্রয়ের শ্রেণী বিভাগ। ক্রয়ের শ্রেণী বিভাগ তোমরা দেখলে আশা করছি বইতে আরো ডিটেলস পাবে এবং বই থেকে পড়ে নেবে। এরপরে ক্রয়ের গুরুত্ব। মোটামুটি আমরা এই যে ক্রয়ের গুরুত্ব, ক্রয় কি কি গুরুত্ব বহন করে সেগুলো সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সহজ বিক্রয়। যদি ভালো ক্রয় না হয়, ভালো বিক্রয় হবে না। সহজ ক্রয় না হয়, সহজ বিক্রয় হবে না। যেমন সহজ বিক্রয়ের প্রধান হাতিয়ার হলো উত্তম ক্রয়। ক্রয় কার্য যদি সঠিকভাবে হয়, অর্থাৎ ভালো মানের পণ্য সঠিক দামে ক্রয় করতে পারলে বিক্রয়ের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। কথায় আছে গুডস অয়েল বট আর হাফ সোল্ড। উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। অর্থাৎ ক্রয় উত্তমভাবে যদি ক্রয় করা যায় তাহলে সেটা সহজেভাবে বিক্রি হয়ে যায়। এরপর 2 নম্বর হচ্ছে পণ্যের সহজ প্রাপ্তি। পণ্যের সহজ প্রাপ্তি হচ্ছে সুদক্ষ বিক্রয় মূল্য। সুদক্ষ ক্রয় কার্য বাজারে পণ্যের নিয়মিত সরবরাহের ভূমিকা রাখে। সুদক্ষ ক্রয় কার্য অর্থাৎ
এর ফলে ক্রেতারা সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক মূল্যে এবং সঠিক মানের কাঙ্ক্ষিত পণ্য বা সেবা পেতে পারে। অর্থাৎ যখন সঠিকভাবে ক্রয় করা হবে তখন কি হবে, উৎপাদনকারী কাঁচামাল যদি সহজ পায় উৎপাদন করতে পারবে সহজে। উৎপাদন সহজে হলে সেটা কি হবে, খুব দ্রুতই কার কাছে যাবে, ভোক্তার কাছে যাবে। এরপরে মূল্যের স্থিতিশীলতা। পণ্যের বিক্রয় মূল্য কিরূপ হবে তার অনেকটাই নির্ভর করে পণ্যের ক্রয় মূল্যের উপর। অর্থাৎ আমি যদি বেশি দামে ক্রয় করি আমার বেশি দামে বিক্রয় করতে হবে। অর্থাৎ কতটুকু আমি বিক্রয় করবো সেটা অনেকটাই নির্ভর করে ক্রয়ের উপর। যদি কম মূল্যে ক্রয় করা যায় এবং এর সাথে সংশ্লিষ্ট অন্য খরচ নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে বাজারে সঠিক ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা সম্ভব হবে। ফলে বাজারে মূল্যের স্থিতিশীলতা থাকবে। এরপরে প্রতিযোগিতা মোকাবেলা। প্রতিযোগিতা কি? অর্থাৎ পণ্যের সুবিধাজনক ও ন্যায্য ক্রয় মূল্য, পণ্য ক্রয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয় হ্রাস, তুলনামূলকভাবে উন্নত মানের পণ্য ক্রয় বিপণনকারী প্রতিষ্ঠানকে প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে থাকতে সহায়তা করে। অর্থাৎ বাজারে অনেক প্রতিষ্ঠান রয়েছে, একই পণ্যের অনেক প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ যে প্রতিষ্ঠান সব কিছু ঠিকঠাক মতো করতে পারবে তারই প্রতিযোগিতা টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর ভোক্তা সন্তুষ্টি। ভোক্তা সন্তুষ্টি হচ্ছে ভোক্তার ক্রয় ক্ষমতা, ভোক্তার রুচি, অভ্যাস এবং পণ্যের যে মান রয়েছে ইত্যাদি বিবেচনা করে পণ্য ক্রয় করা হলে ভোক্তার সন্তুষ্টি অর্জন সম্ভব হয়। অর্থাৎ ভালো মানের পণ্য ভালো ভোক্তা নিয়ে আসে এবং ভোক্তারা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। ভোক্তা সন্তুষ্ট না হলে সেই কোম্পানি পণ্যদ্রব্য বিক্রয় করাও কঠিন। এরপরে আমরা দেখতেছি এরপরে কি আছে, উচ্চ মূল্য প্রাপ্তি। উচ্চ মূল্য মানে বেশি দাম। ক্রেতার বিশেষ ব্র্যান্ড বা উন্নত মানের পণ্য উচ্চ মূল্যে ক্রয় করতে ইচ্ছুক। ক্রেতারা কি ভালো মানের ভালো ব্র্যান্ডের দাম দিয়ে কিনতে তারা ইচ্ছুক যদি সেই পণ্যটা খুব ভালো মানের হয়। বিশেষ ব্র্যান্ডের পণ্য উচ্চ মূল্যে ক্রয় করাকে আভিজাত্যের প্রতীক মনে করে। সুতরাং এসব ক্ষেত্রে পণ্যের উচ্চ মূল্য প্রাপ্তিতে ক্রয় বিশেষ ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে বাজার সম্প্রসারণ। বাজার সম্প্রসারণ হচ্ছে সুষ্ঠু পরিকল্পিত ক্রয় বাজার সম্প্রসারণের বিশেষ ভূমিকা রাখে। সুষ্ঠু ক্রয় ভালো বিক্রয়, অর্থাৎ বেশি উৎপাদন, বেশি লাভ। পণ্যের ক্রয় যদি সঠিক হয় তাহলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা সম্ভব হয়। ফলে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় এবং বাজার সম্প্রসারিত হয়। এরপরে অব্যাহত যোগান। অব্যাহত যোগান কি? বাজারে সবসময় পণ্যের সরবরাহ নিয়মিত থাকে না। সবসময় পণ্য সবসময় বাজারে নানা কারণে পণ্য সরবরাহের ত্রুটি দেখা যায়। এই অবস্থায় চাহিদার সময় বাজারে যেন পণ্যের ঘাটতি দেখা না দেয় সেজন্য বিশেষ সময় ও উদ্দেশ্যকে সামনে রেখে পর্যাপ্ত পরিমাণে পণ্য ক্রয় করতে হয়। যেমন আলু বছরের একটি নির্দিষ্ট সময় ক্রয় করতে হয়, কারণ আলু একটি নির্দিষ্ট সময় উৎপাদন হয়ে থাকে। এরপরে মুনাফা অর্জন। দেখো 9 নম্বর আছে মুনাফা অর্জন। কম মূল্যে সঠিক ও মানসম্মত পণ্য ক্রয় করতে পারলে পণ্য নির্দিষ্ট ও কাঙ্ক্ষিত মূল্যে বিক্রয় করা যায়। তাছাড়া দাম ও মানের দিক দিয়ে যদি ক্রয় কার্য সঠিক হয় তাহলে বিক্রয় অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় বাড়ার সাথে সাথে মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। বিক্রি বাড়ার সাথে সাথে মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। অপচয় হ্রাস। এরপর আছে অপচয় হ্রাস। বেশি পরিমাণ পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় কিছু নিম্নমানের এবং ভেজাল পণ্য দেখা যায়। এসব পণ্য পরবর্তীতে প্রতিষ্ঠানের জন্য অপচয় হিসেবে গণ্য হয়, কিন্তু যাচাই বাছাই করে সঠিক পণ্যটি যদি ক্রয় করা যায় তাহলে অপচয় অবশ্যই হ্রাস পাবে। কর্মসংস্থান লাস্ট ওয়ান। পণ্য ক্রয়ের কাজে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান আলাদাভাবে জড়িত থাকে। প্রত্যন্ত অঞ্চলে একজন আলু উৎপাদনকারী নিকটে আলু ক্রয় থেকে শুরু করে বিদেশের বাজার থেকে দামি ব্র্যান্ডের কসমেটিক, ওষুধ ও ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করছে। এর ফলে ব্যবসায়ের ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। এ হচ্ছে আমাদের ক্রয়ের গুরুত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসি ক্রয় পদ্ধতি, কিভাবে আমরা ক্রয় করব সেই পদ্ধতিগুলো দেখব। এবার
এক নম্বর হচ্ছে পরিদর্শনের মাধ্যমে। পরিদর্শনের মাধ্যমে পণ্য ক্রয় পদ্ধতিটি পুরাতন হলেও ক্রয়ের ক্ষেত্রে এ পদ্ধতি এখনও ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। এ পদ্ধতিতে ক্রয়ের সময় ক্রয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সশরীরে পণ্যটির নিকট যায় এবং যাচাই বাছাই পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করে যে পণ্যটি ক্রয় করবে কি করবে না। সাধারণত খুচরা এবং পাইকারি ব্যবসার ক্ষেত্রে এটি বেশি ব্যবহার হয়ে থাকে। এরপরে নমুনা সংগ্রহের মাধ্যমে পণ্য ক্রয় হয়। নমুনা সংগ্রহ কি? যে সকল পণ্য ক্রয় করা হবে সেগুলোর মধ্যে থেকে কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করার পর ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ যে পণ্যটি আমি ক্রয় করব তার নমুনা আমি আগে সংগ্রহ করব এবং সেটা যাচাই বাছাই করব। এরপরে পণ্য বিবরণীর মাধ্যমে বাজারে কিছু কিছু ব্র্যান্ডের পণ্য বিদ্যমান যা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ সকল ব্র্যান্ড পণ্য সম্পর্কে ক্রেতার কোনো ধরনের সন্দেহ থাকে না। অর্থাৎ ভালো ব্র্যান্ডের যে পণ্যগুলো, তাই ক্রয় করার সময় উক্ত পণ্য দেখার বা মান যাচাই করার প্রয়োজন হয় না। শুধুমাত্র ক্যাটালগ এবং মূল্য তালিকা দেখে ক্রেতা পণ্যটি ক্রয় করতে পারে। এরপরে 4 নম্বর হচ্ছে গ্রেডিং এর মাধ্যমে। গ্রেডিং পদ্ধতি বলতে মূলত পণ্যের গুণগত মানকে নির্দেশ করে। এক্ষেত্রে ক্রেতা তার প্রয়োজনীয় গুরুত্ব অনুসারে ক্রয়তব্য পণ্যগুলো গ্রেডিং করে। যে পণ্যগুলো আছে সেগুলো বিভিন্ন গ্রেডে বিভক্ত করতে হয়। গেল। এরপরে ক্রয় সংক্রান্ত কার্যাবলী। ক্রয় সংক্রান্ত কি কি কার্যাবলী রয়েছে আমরা দেখি। ক্রয় সংক্রান্ত কার্যাবলীর মধ্যে একটি হচ্ছে পণ্য ক্রয়ের পরিকল্পনা। পণ্য ক্রয়ের পরিকল্পনা, পণ্য ক্রয় করবো কি করবো না সেটার পরিকল্পনা করা। যেমন এক্ষেত্রে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে হবে, আমার ক্রয় বাজেট প্রণয়ন করতে হবে। পরিকল্পনার মধ্যে কি কি থাকে দেখো। ক্রয় বাজেট প্রণয়ন করা, মজুদের টার্নওভার নির্ণয় করা এবং পণ্যের মূল্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া। এই 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। যদি বাজেট না থাকে তাহলে আমি ক্রয় করতে পারবো না। এবং আমার যে মজুদ রয়েছে এটা কতটুকু টার্নওভার যদি বেশি হয় সেটাও প্রতিষ্ঠানের জন্য ভালো নয়, আবার টার্নওভার যদি কম হয় সেটাও প্রতিষ্ঠানের জন্য ভালো নয়। প্রথমত একটি নির্দিষ্ট সময় আমার বাজেট করতে হবে যে আমি কতটুকু ক্রয় করব, কোথা থেকে ক্রয় করব, এটা নির্ধারণ করাকে ক্রয় বাজেট বলা হয়। বাজেটের আলোকে ক্রয় কার্যক্রম পরিচালিত হয়। ক্রয় বাজেটের পণ্যের পরিমাণ কত থাকবে, মান, আকার, রং, ধরন ইত্যাদি কিরকম থাকবে। মজুদের টার্নওভার একটি নির্দিষ্ট সময়, বিশেষ করে 1 বছরের প্রতিষ্ঠানে মজুদের পরিমাণ কতবার ওঠানামা করে সেই অনুপাতই হলো মজুদের টার্নওভার। আর তৃতীয়ত হচ্ছে মূল্য নির্ধারণ। ক্রয় পরিকল্পনার ক্ষেত্রে ধরা হয়েছে পণ্যের মূল্য মোটামুটিভাবে স্থিতিশীল থাকবে, কিন্তু ক্রয়কৃত পণ্যের মূল্য খুব দ্রুত ওঠানামা করলে ক্রয় সিদ্ধান্তকে তা ব্যাপকভাবে প্রভাবিত হয়। এরপর হলো চুক্তি সংক্রান্ত কার্যাবলী। চুক্তি হচ্ছে 2 পক্ষের মধ্যে চুক্তি। ক্রয়তব্য পণ্যের উৎস অনুসন্ধান পূর্বক নির্ধারণ এবং সরবরাহকারীর সাথে ক্রয় সংক্রান্ত চুক্তি সম্পাদন করতে হয়। অর্থাৎ যে পণ্য সরবরাহ করবে কাঁচামাল তার সাথে চুক্তি করতে হয়। খুচরা ব্যবসায়ীর নিকট ভোক্তা পণ্য ক্রয় করলে তার সাথে খুচরা ব্যবসায়ীর সরাসরি চুক্তি সম্পাদিত হয় এবং বিক্রেতার নিয়োগপ্রাপ্ত প্রতিনিধির সাথে ক্রেতার চুক্তি সম্পাদিত হয়। অর্থাৎ খুচরা কাছ থেকে ক্রয় করলে সে উৎপাদনকারী যিনি আছেন তার সাথেও, তার প্রতিনিধি যে আছে তার সাথেও একটা সম্পর্ক তৈরি হয়। এরপরে একত্রীকরণ। বিভিন্ন ধরনের পণ্য বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠান কর্তৃক উক্ত পণ্য সমূহ একত্রিত করা অথবা সমজাতীয় পণ্য উৎপাদন নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাপক আকারে পণ্য সংগ্রহ করে নিয়ে আসাকে পণ্য একত্রিতকরণ বলে। একত্রীকরণ অর্থ পণ্যকে সমজাতীয় প্রতিষ্ঠান করতে পারে, আবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও হতে পারে। বিভিন্ন উৎস হতে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় অথবা বিভিন্ন উৎস হতে সমজাতীয় পণ্য ক্রয় করে একত্রিত করা যায়। এরপরে নেগোসিয়েশন বা সমঝোতা। সমঝোতা হলো ক্রয়ের ক্ষেত্রে এমন একটি কাজ যার মধ্য দিয়ে ক্রেতা ও বিক্রেতা ক্রয়ের বিভিন্ন বিষয় নিয়ে দর কষাকষি করতে পারে। বিভিন্ন বিষয় নিয়ে, যেমন পণ্যের মান, মূল্য, পরিমাণ, পণ্য সরবরাহের সময়, মূল্য পরিশোধ পদ্ধতি, পরিবহন ইত্যাদি বিষয়ে দর কষাকষির মাধ্যমে ক্রয় চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। এই হচ্ছে ক্রয় সংক্রান্ত
কার্যাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং তোমরা যদি আবার বই দেখে এবং লেকচারের সাথে মিলিয়ে পড়ো তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।